মনের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে। আমার এই হোটেলে খুব কম লোক আসে। এই জঙ্গলের প্রতিটা গাছ আমার। বিকাশ, দেখেছিস আকাশটা কেমন কালো হয়ে গেছে? সকালে এত রোদ ছিল, এখন দেখছিস কি অবস্থা হলো। মনে হচ্ছে ঝড় আসবে। তাড়াতাড়ি বের হতে হবে আমাদের রে। শহরে ফিরতে ফিরতে অনেকটা পথ বাকি এখনো। এই গ্রামের রাস্তায় তো বৃষ্টিতে একেবারে কাদা, মানে কাদা হয়ে যায়। হ্যাঁ রে, দেখছি তো। এই গ্রামটা তো শহর থেকে অনেক দূরে, 20 কিলোমিটার পথ, তাও আবার জঙ্গলের মধ্য দিয়ে। অন্ধকার হওয়ার আগে বেরোতে হবে। আমি শুনেছি এই জঙ্গলে রাত হলে নাকি বাঘও বের হয়। আরে ওসব অবুঝ মূর্খদের গল্প। তবে হ্যাঁ, অন্ধকারে এই জঙ্গলের রাস্তা একটু বিপজ্জনক ঠিকই। ব্যালট বাক্স তো পুলিশ নিয়ে যাবে, আমাদের আর দায়িত্ব নেই। চল চল বেরিয়ে পড়ি, চল। বাইকটা স্টার্ট দে। আমি ঠিক করেছি সব, তুই বসে বসে যা, আমি চালাবো। আরে একটু অপেক্ষা কর, বিডিও সাহেব আসবেন বললেন তো। উনি এলে আমরা যেতে পারবো। ওনার সাইন নিতে হবে না কাগজে। এই ফাঁকে একটু চা খেয়ে নেওয়া যাক নাকি? স্কুলের মাস্টার মশাই হয়তো চাও বানিয়ে দেবেন। হ্যাঁ, কিন্তু আকাশের অবস্থাটা দেখ, মেঘ তো গর্জন করছে। বৃষ্টি শুরু হলে ওই জঙ্গলের রাস্তায় চলা মুশকিল হয়ে যাবে। আর চা খাওয়ার সময় নেই ভাই। তোর এই চায়ের নেশা একদম বিপদ ডেকে আনবে, দেখিস একবার। জানি, কিন্তু কি করব বল। সরকারি কাজ, নিয়ম মানতে হবে তো। আরও 10 মিনিট অপেক্ষা করা যাক। একটু বৃষ্টি পড়লেই কিছু আসবে যাবে না। দেখ দেখ, এখন বিকেল আছে, দেখ দেখ। তুই তো ব্রাহ্মণের ছেলে, তোর গলায় সেই তাবিজটা আছে তো? মনে আছে তোর ঠাকুরদা দিয়েছিলেন, তুই তখন ছোট। আছে তো, সব সময় থাকে ওটা। কেন আজকে তোর হঠাৎ তাবিজের কথা মনে পড়লো কেন? আগে কখনো ওসবে বিশ্বাস ছিল না তোর, আজকে হলো হঠাৎ করে? এই গ্রামটা অদ্ভুত লাগছে রে। সারাদিন একজন মহিলাও দেখিনি, শুধু পুরুষ মানুষ ভোট দিতে এসেছে। বুড়ো থেকে যুবক সবাই পুরুষ। কোথায় গেল এই গ্রামের মেয়েরা? তোর কাছে কি মানে অস্বাভাবিক লাগছে না? সত্যিই তো, আমিও তো খেয়াল করিনি। এখন বললি বলে মনে পড়লো, বিকেল হলে মেয়েরা সাধারণত জল আনতে যায়, কিন্তু এখানে তো কাউকে দেখলাম না। যাকে, এখন বের হতে হবে। বিডিও সাহেব আর এলেন না তো, মনে হয় উনি অন্য রাস্তা দিয়ে চলে গেছেন। চল চল, আমরা রওনা দিই, চল। সুব্রত বাইক চালাচ্ছে, এমন সময় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। বাতাসের সাথে ধুলো উড়ে চোখ ধাঁধিয়ে দেয়। বিকাশ পেছনে বসে ভয় পাচ্ছে। রে সুব্রত ভাই, থামা থামা থামা, দেখছিস না কি ঝড়? এই চোখ খোলা রাখতে পারছি না তো। এই অবস্থায় বাইক চালালে দুর্ঘটনা ঘটবে। কিন্তু কোথায় থামবো? আরে চারিদিকে জঙ্গল, আশ্রয় নেওয়ার কোনো জায়গা তো দেখতে পাচ্ছি না। রাস্তার দুধারে শুধু গাছ আর গাছ, কোথাও কোনো দোকান বা বাড়িঘর কিচ্ছু নেই। ওই দেখ ওই দেখ, সামনে একটা আলো দেখা যাচ্ছে। কোনো বাড়ি বা হোটেল হবে। চল চল চল, ওইদিকেই যাই। বৃষ্টি তো শুরু হয়ে গেছে, ভিজে যাচ্ছি। চল 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 চল, জলদি যাই। এই ঝড়ে বাইরে থাকা বিপজ্জনক, বাজ পড়ারও ভয় আছে। গাছের নিচে দাঁড়ালে বাজ পড়তে পারে। হ্যাঁ, এটা কিরকম হোটেল রে? দেখতে তো অনেক পুরনো মনে হচ্ছে। ভাঙাচোরা দেওয়াল, পুরনো টিনের চাল, শেষ পর্যন্ত এরকম একটা জায়গায় ঢুকবো? এই হোটেলটা, মানে হোটেল কি এরকম হয়? এই মুহূর্তে আর কোনো উপায় নাই ভাই। অত ভাবার আর মানে কোনো প্রয়োজনই নাই। বাইরে এই ঝড়ে থাকা সম্ভব না। ভেতরে ঢুকে দেখি কে আছে। গ্রামের দিকে এরকমই হয়, অন্তত বৃষ্টি থেকে তো বাঁচা যাবে, তা না, তাই না? ঠিক বলেছিস, চল। কিন্তু বাইকটা চুরি হয়ে যাবে না তো? বাইকের কথা এখন ভাবিস না, আগে নিজের জীবন বাঁচা, তারপর বাইকের কথা ভাববি। চল তাড়াতাড়ি করে ভেতরে ঢুকি। বৃষ্টি তো ভিজিয়ে দিচ্ছে একেবারে। তো তাবিজটা ঠিক মতো আছে তো? দূর, তুই সারাক্ষণ কথা বলছিস। তবে আমারও জায়গাটা কেমন যেন লাগছে, মনের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে। কিন্তু এখন আর ভাববার সময় নেই। চল, দরজাটা খোলা দেখছি, ভেতরে কেউ আছে নিশ্চয়ই। সুব্রত আর বিকাশ ভেতরে ঢুকে দেখে ভেতরটা প্রায় অন্ধকার, শুধু কয়েকটা মোমবাতি জ্বলছে। দেওয়ালে পুরনো ছবি ঝুলছে, আসবাবপত্র সব জরাজীর্ণ। একটা টেবিলের উপর সাজানো খাবারের থালা। ঘরের মধ্যে একটা অদ্ভুত গন্ধ। হঠাৎ নুপুরের শব্দ শোনা যায়, মনে হচ্ছে যেন কোনো মহিলা এগিয়ে আসছে। শুনলি নুপুরের শব্দ? মানে আমি তো শুনলাম, সেটাই সেটাই তো শুনতে পাচ্ছি, মনে হচ্ছে কেউ আসছে মনে হয় এদিকেই। কিন্তু এত অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তো। হ্যাঁ শুনেছি, ওই দেখ, একজন মহিলা মনে হচ্ছে। ওরই নুপুরের আওয়াজ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একজন মহিলা ধীরে ধীরে এগিয়ে আসে। সাদা শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া, তার মুখটা দেখা যাচ্ছে না। এসো বাবারা, এসো।
এত ঝড় বৃষ্টিতে কোত্থেকে আসছো তোমরা? ভিজে গেছে তো সব একেবারে। আমার এই হোটেলে খুব কম লোক আসে, আজ বিপদে পড়ে এলে খুব ভালো লাগলো। হ্যাঁ মাসিমা, আমরা ভোটের কাজে এসেছিলাম পাশের গ্রামে। ফেরবার পথে এই অবস্থায় পড়লাম। কিন্তু খাবারও পাওয়া যাবে, মানে খাবার পাওয়া যাবে, আমার খুব ক্ষুধার্ত। সকাল থেকে মুখে কিছু পড়েনি। বুঝেছি বাবা, এই ঝড়ে বাইরে থাকা ঠিক না। তোমরা এখানে থাকো আজ রাতে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আমার কাছে মাংস আছে, ভাত দিয়ে খাবে? খুব ভালো রান্না করি আমি। দেরি হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই খুব ক্লান্ত। কিন্তু মাসিমা, এখানে তো আর কেউ নেই। হোটেলের মালিক কোথায়? কোনো পুরুষ মানুষ দেখছি না। এই জঙ্গলের মাঝে আপনি একা থাকেন কিভাবে? আমি এই হোটেল চালাই বাবা, একাই থাকি। স্বামী মারা গেছে অনেক বছর হলো, এখন আর কেউ নেই। তোমরা নিশ্চিন্তে থাকো, এখানে কোনো ভয় নেই। শুধু রাতে একটু সাবধানে থাকবে, বুঝেছ? একটু অদ্ভুত লাগছে না তোর? বলেছিলাম না এখানে কোনো মহিলা দেখিনি, অথচ এই বুড়ি একা হোটেল চালাচ্ছে। এত বছর এই বুড়ি জঙ্গলের মধ্যে একা কিভাবে ঠিক আছে? হ্যাঁ, লাগছে, কিন্তু এখন আর উপায় নাই ভাই। ঝড় থামুক, তারপর বেরোনোর চেষ্টা করা হবে। এখন ওনার কথা মতো চলি বাবা। ও অতিরিক্ত সন্দেহ দেখালে বিপদ হতে পারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মহিলা তাদের সামনে ভাত মাংস সাজিয়ে দিয়েছে। সুব্রত বিকাশ খুব লোভনীয় খাবার দেখে আনন্দ পাচ্ছে। মহিলা তাদের পাশে দাঁড়িয়ে দেখছে, আর তার ঘোমটার ফাঁক থেকে দুটো চোখ চিকচিক করছে। খাও বাবা, পেট ভরে খাও। অনেক পথ এসেছো, ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়। এই মাংসটা আমার হাতের রান্না করা, খুব ভালো হয়েছে। আরো দিতে হলে বলবে, বুঝেছো? ধন্যবাদ মাসিমা, সত্যি খুব খিদে পেয়েছে। সকাল থেকে কিছু খাইনি ঠিক মতো। মাংসটা কিন্তু সত্যি অসাধারণ। এত সুস্বাদু মাংস আমি খুব কম খেয়েছি। কি মাংস এটা? মাংসটা সত্যিই খুব ভালো হয়েছে মাসিমা, কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, এই জঙ্গলের মধ্যে একা থাকেন কিভাবে? ভয় করে না? রাতে বাঘ ভাল্লুক আসে না? আমি তো শুনেছি এই জঙ্গলে বাঘের উপদ্রব খুব। ভয়? আমার আবার ভয় কি বাবা? এই জঙ্গল আমার ঘর, এখানে আমি নিরাপদেই থেকে আসছি সারা জীবন। ওরা আমার কিছু করে না। কিন্তু রাতে একা থাকা তো বিপজ্জনক। আপনার কোনো সন্তান নেই? তারা আসে না? ওরা আমার কিছু করে না বাবা, বললাম যে আমরা সবাই এখানে একসাথে মিলেমিশে থাকি। আর আমার অনেক সন্তান আছে বাবা, ওরা সবাই এই জঙ্গলেই থাকে। কখনো কখনো রাতে শব্দ শুনতে পাবে, ওগুলো আমার সন্তানদেরই। কথাগুলো কেমন যেন অদ্ভুত লাগছে না তোর? আমরা সবাই এখানে একসাথে থাকি, ওর মানে কি? আর কে আছে এখানে? চুপ করে খা, কোনো ঝামেলা করিস না। এখান থেকে বেরোতে হবে আগে। খেয়ে নি, তারপর ঘুমানোর ভান করে দেখা যাক কি হয়। চল চল। হ্যাঁ। কি বলছো তোমরা নিজেদের মধ্যে? কোনো সমস্যা? খাবার ভালো লাগছে না? না না মাসিমা, কিছু না, মানে খাবারের প্রশংসা করছিলাম এমনি। আপনি এত যত্ন করেছেন, সত্যি ধন্যবাদ। আমরা খুব ভাগ্যবান যে আপনার হোটেলে আশ্রয় পেয়েছি কিনা। ঠিক বলিনি? হ্যাঁ। এই ঘরে থাকো আজ রাতে তোমরা, ঝড় থামলে সকালে চলে যেও। দরজা বন্ধ করে ঘুমিও, রাতে বাইরে যেও না। খুব সাবধানে থাকবে রাতে। কেন মাসিমা, রাতে বাইরে বেরোলে কি হবে? কোনো বিপদ আছে? আপনি তো বললেন এখানে আপনি নিরাপদ। এই জঙ্গলে অনেক কিছু ঘুরে বেড়ায় বাবা, তোমরা ভেতরে থাকলে নিরাপদে থাকবে। বাইরে গেলে কি হবে তা আমি জানি না। আমার কথা মতো চলো, তাতেই তোমাদের মঙ্গল। বাইরে গেলে কি হবে মাসিমা? আমাদের জানতে হবে। কোনো বিপদ থাকলে সতর্ক থাকবো। আরে আমরা অপরিচিত, এই জঙ্গলের নিয়ম জানি না। কিছু না বাবা, তোমরা ঘুমাও,
সকালে দেখা হবে, কিন্তু রাতে যদি নূপুরের শব্দ শুনতে পাও, দরজা খুলো না ভুলেও। কাউকে ডাকতে শুনলেও সাড়া দিও না। আমার কথা মতো চলবে, কেমন? বিকাশ, আমার খুব ভয় লাগছে রে। মহিলাটাকে কেমন যেন অদ্ভুত লাগছে। ওর পাগুলো দেখেছিলিস? যখন যাচ্ছিল মনে হচ্ছিল ও পা যেন মাটিতে ছুঁয়ে যাচ্ছে না। হয়তো ভুল দেখেছি, কিন্তু আর ওর কথাগুলো আমরা সবাই এখানে থাকি মানে কারা থাকে? কাউকে দেখলাম না তো। থাম থাম, ভয় দেখাস না। ঝড় থামুক, সকাল হোক, তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর তুই ওর পা দেখিসনি, সব ভুল ভাবছিস তুই। আর কিছু বলিস না, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। ওনার কথা শুনি আমার ঠাকুর দাদার কথা মনে পড়ছে। আর তাছাড়া এই পরিবেশে এমনি বুকের ভেতরটা মানে কেমন কেমন করছে। ঠাকুরদা কি বলতেন? ঠাকুরদা বলতেন এই জঙ্গলে এক ধরনের শক্তি আছে, যারা পাপ করে মরে তারা ফিরে আসে। ওই বুড়িটা আসলে আদৌ মানুষ কিনা সন্দেহ হচ্ছে রে। প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু এখন বিশ্বাস হচ্ছে। তাবিজটা কাছে রাখ তুই ভাই ভালো করে। আজকে রাতে ঘুমাবো না, জেগে থাকবো। দেখবো, বুঝবো কি হয় এখানে। তো সাহস আছে? আমি তো ভয়ই পাথর হয়ে যাচ্ছি। তবে জেগে থাকতে হবে। যদি সত্যি হয় তবে তাবিজের শক্তি রক্ষা করবে আমাদের। দুই বন্ধু জেগে থাকবার চেষ্টা করছে, কিন্তু ক্লান্তি তাদের চোখ বন্ধ করে দিচ্ছে। ঝড়ের আওয়াজ এখন আগের থেকে অনেক বেড়েছে। হঠাৎ করে ঘরের ভেতর একটা ঠান্ডা বাতাস আসে। মোমবাতি নিভে যায়। অন্ধকারে নূপুরের শব্দ শুরু হয়। প্রথমে দূরে, তারপরে কাছে, এভাবেই চলতে থাকে। বিকাশ, শুনতে পাচ্ছিস? নূপুরের শব্দ মনে হচ্ছে আবার। ওই বুড়ি আবার আসছে মনে হয়। তাড়াতাড়ি মোমবাতি জ্বালা। কিছু পাচ্ছি না। ম্যাচ বাক্স কোথায়? অত ছাড়া কিছুতে খুঁজে পাচ্ছি না এত অন্ধকারে। এখানেই তো রেখেছিলাম, গেল কোথায়? হঠাৎ সুব্রতর গলায় চাপ পড়ে। সে চিৎকার করে ওঠে। বিকাশ দিশেহারা হয়ে যায়। বিকাশ, বিকাশ ওঠ! কেউ আমার গলা টিপে ধরেছিল, শ্বাস নিতে পারছি না। যে ধরেছিল তার হাত বরফের মতো ঠান্ডা। এখনো গলায় আঙুলের দাগ অনুভব করছি। বিকাশ! কি কি হয়েছে? কোথায় কোথায়? মোমবাতি জ্বালবার চেষ্টা করছি আমি। চিন্তা করিস না। তোর গলা কে টিপগুলো? কি পাগলের মতো ভুলভাল বকছিস তুই? আমি 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 তোর পাশেই আছি। দেখ, ওই দেখ, ওই দেখ মাসিমা। কিন্তু কিন্তু ওর চোখগুলো দেখ, আর ওর পা দেখ দেখ। আমি বলেছিলাম বিকাশ, ওর পা হাওয়ার সাথে ভেসে আমার পেছনে দিকে ঘুরে আছে। ওরে বাবা, এ তো শাঁকচুন্নি। দেখছিস ওর পা? বাঁচা ভাই বাঁচা, আমি মরতে চাই না, বাঁচা। এত সহজে পালাতে পারবে ভেবেছিলে? আমার হোটেলে যারা আসে তারা আর ফেরে না। ওই বুড়ো বলে দিয়েছিল নাকি তোমাদের সব, কিন্তু তোমরা তো শোনোনি। এখন তোমরাও থাকবে এখানে চিরকাল বন্দি হয়ে। বিকাশ, কিছু এবার কর। তাবিজ, তো তাবিজ কোথায়? তাড়াতাড়ি বের কর। ওই দেখ এগিয়ে আসছে। তুই তাড়াতাড়ি কর, না হলে আমাদের মেরে ফেলবে বিকাশ। রে, এই তাবিজ দেখ। এই শাঁকচুন্নি দূর হ বলছি আমাদের থেকে। আমার ঠাকুর দাদার আশীর্বাদ আছে আমাদের সাথে। তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। ক্ষতি করতে আসলে তুই নিজে ছাড়খার হয়ে যাবি। তাবিজ দেখে শাঁকচুন্নি একটু পিছিয়ে যায়। তার মুখে ভয় আর রাগ। তোরা তাবিজ দেখাচ্ছিস আমাকে? তাবিজ তাবিজ দেখিয়ে আমাকে তাড়াতে চাইছিস? কি ভেবেছিস পালিয়ে যাবি? ওই তাবিজের শক্তি যখন কম হবে, ঠিক সেই সময় এসে তোদেরকে আমি মারব। সুব্রত, দৌড়া ভাই। যে করি হোক দরজার দিকে দৌড়া। আমি পেছন থেকে আসছি, তুই আগে বেরিয়ে যা। আমি ঠিক আসবো, চিন্তা করিস না। কিন্তু তোর জন্য চিন্তা হচ্ছে ভাই। ও তো তোকে আক্রমণ করবে আমি চলে গেলে। তাবিজ একা কতক্ষণ ধরে রাখতে পারবি তুই? চল চল, একসাথে দৌড়াই দুজনে, চল। আমার কাছে তাবিজ আছে, আমাকে ছুঁতে পারবে না। তুই আগে যা, বাইকে উঠবার চেষ্টা কর, তারপর আমি আসছি। কোথায় যাবে? এই জঙ্গল আমার। প্রতিটা গাছ, প্রতিটা পথ আমি চিনি। তোরা পালাতে পারবি না। এই গোলক দাদা থেকে পালাতে পারবি না। এই জঙ্গলের রাস্তা
তোমরা চেনো না, অন্ধকারে হারিয়ে যাবে। আমি তোদেরকে ভুলিয়ে আবার নিয়ে আসবো আমার কাছে। তোরা আমার শিকার। বিকাশ, বিকাশ তাড়াতাড়ি আয়, ওর কথা শুনলে চলবে না, আমাদের পালাতে হবে। আসছি, দরজাটা খোল তাড়াতাড়ি। বাইকে ওঠ তাড়াতাড়ি। বাইক স্টার্ট হচ্ছে না, ভিজে গেছে ইঞ্জিন, এত বৃষ্টির মধ্যে জলে ডুবে গেছে, পেট্রোল ট্যাঙ্কে জল ঢুকে গেছে মনে হচ্ছে। বলেছিলাম না পালাতে পারবে না। আয় আমার কাছে, আয় আমার হোটেলে ফিরে আয়। এখানেই থাকতে হবে তোদের। তোদেরকে আমি মাংস রান্না করে খাওয়াবো, আর তোদের মাংস খাওয়াবো অন্য কাউকে। বাইক ছেড়ে দে ভাই, বাইক ছেড়ে দে, দৌড়া দৌড়া, ওইদিকে আলো দেখতে পাচ্ছি আরেকটা, কোনো বাড়ি হবে। চল 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 ভাই, তো দৌড়া দৌড়া, দৌড় লাগে, চল। সুব্রত আর বিকাশ দৌড়াচ্ছে, আর ওদের পেছনে শাঁকচুন্নি তাড়া করছে। ঝড় বৃষ্টি আগের মতোই চলছে, রাস্তার কাদায় পা পেছলাচ্ছে, চারপাশে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়েছে এবং শাঁকচুন্নির হাসির শব্দ জঙ্গল জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। আর পাচ্ছি না রে ভাই, পা চলছে না, কত দূর দৌড়াবো, জলে ভিজে জুতো ছিঁড়ে যাচ্ছে, খালি পায়ে দৌড়াতে পারবো না। বলে যাস না যে থামলেই মরে যাব, তাই দৌড়া। ওই দেখ সামনে ওই আলোটা লক্ষ্য করি আমাদের যেতে হবে, হাল ছাড়িস না। দৌড়া, যত খুশি দৌড়া, আমি তোদের ধরবই। এই জঙ্গলের প্রতিটা গাছ আমার, কেউ তোদের বাঁচাতে পারবে না। আমার হাত থেকে বুঝেছিস? বিকাশ, ও তো পেছনেই আছে, কাছে আসছে ক্রমশ, আমরা ওর সাথে দৌড়ে পারবো না, কি করবি এখন? তাবিজ দেখা, দূর হ শয়তানি শাঁকচুন্নি, আমাদের ছেড়ে দে, পালিয়ে যা। তোরাও খুব ভালো করে জানিস যে তোদের তাবিজের শক্তি কমে যাচ্ছে। যত ব্যবহার করছিস তত কমছে। আর কতক্ষণ বাঁচাবে ওটা তোদের? তারপর তোরা আমার। তারা প্রাণপণে দৌড়ে সে বাড়ির সামনে পৌঁছায়, একটা ছোট্ট কুঁড়ে ঘর। দরজা ধাক্কা দে, কেউ ভেতরে আছো? আমাদের খুব বিপদ, দয়া করে কেউ দরজা খোলো। ভাই তুইও জোরে জোরে চিৎকার কর, একটু শুনতে পাবে, চিৎকার করলে কর। খোলো, কেউ আছো, বাঁচাও আমাদের, শাঁকচুন্নি তারা করেছে, দরজা খোলো আমাদের। দরজাটা খুলে যায়, একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে, হাতে একটা লাঠি, শরীর জীর্ণ, চোখ দুটো প্রখর, তার মুখে কোনো ভয় নেই। উল্টে তিনি শান্তভাবে তাদের দিকে তাকিয়ে আছেন। বললেন, কারা তোমরা? এত রাতে কেন চিৎকার করছো? এ জঙ্গলে এত রাতে কেন এসেছো? বাঁচান, দয়া করে আমাদের, একটা শাঁকচুন্নি তাড়া করেছে আমাদের ভেতরে ঢুকতে দিন, ও পেছনে আছে, এখনই এসে পড়বে আমাদের কাছে। শাঁকচুন্নি? ওই তো দাঁড়িয়ে আছে ওখানে, এসো এসো এসো, ভেতরে ঢুকো, দরজা বন্ধ করতে দাও আমাকে, এসো। ওরা দরজা খোল, ওরা আমার শিকার তুই ছিনিয়ে নিতে পারিস না আমার থেকে। দরজা খোল বলছি, দরজা খোল। এখান থেকে চলে যা শয়তান বুড়ি, এই ঘরে তোর প্রবেশ নেই। এখানে পবিত্র তুলসী গাছ আছে, আমার পূর্বপুরুষের আশীর্বাদ আছে, তুই এখানে থাকতে পারবি না। আজ ছেড়ে দিলাম, কিন্তু পরের বার দেখবি মজা। একদিন আমার হোটেলে সবাই আসবে, সবাই আমার শিকার হবে সেদিন। চিন্তা করো না, তোমরা, শয়তান আপাতত গেছে, কিন্তু তোমরা ভাগ্যবান যে আমার বাড়ি খুঁজে পেয়েছো, না হলে আজকে বাঁচতে না। এই নাও, জল খাও, শান্ত হও, এখন তোমরা নিরাপদ আছো, চিন্তা করতে হবে না, আমার ঘরে ও ঢুকতে পারে না। বাবা,
আপনি জানেন ওই শাঁকচুন্নির কথা। ওই হোটেলটা আসলে কি? আমরা তোর খাবার খেয়ে ফেলেছি, এখন কি হবে? জানি বাবা, সব জানি। ওই হোটেলটা অনেক বছর আগে থেকেই আছে, কিন্তু ওখানে যারা যায় তারা ফেরে না। তোরা খুব কম ভাগ্যবান যারা ওখান থেকে ফিরে এসেছিস। এই তাবিজ না থাকলে আজকে তোদেরও হদিশ মিলতো না। মানে ওই মহিলাটা আসলে কে? ওই মহিলার নাম ছিল কমলা। প্রায় 50 বছর আগে এই জঙ্গলের ধারেই ওর স্বামীর হোটেল ছিল। বিয়ের পর ওকে শ্বশুরবাড়ির লোকে অত্যাচার করত, খেতে দিত না। একদিন ওর স্বামী আর শাশুড়ি মিলে ওকে মেরে লাশ পুকুরে ফেলে দেয়। সেই থেকে ও শাঁকচুন্নি হয়ে এই জঙ্গলে ঘোরে। যারা রাতে জঙ্গলে আসে তাদেরও নিজের হোটেলে নিয়ে যায়, খাওয়ায়, তারপর মেরে ফেলে। হায় রে, আমরা তো ওর খাবার খেয়েছি। কিসের মাংস ছিল রে তাহলে? সেটা আর জানবার দরকার নেই বাবা, তোমরা বেঁচে গেছো এটাই যথেষ্ট। তাবিজটা ছিল বলেই বেঁচে গেছো, না হলে ওই খাবার খেয়েই আজকে রাতেই শেষ হয়ে যেতে তোমরা। বাবা, আপনি এখানে একা থাকেন? এই শাঁকচুন্নির ভয় নেই? আপনার কোনো ভয় লাগে না? রাতে জঙ্গলের আওয়াজ শুনলে কি করেন? আমি এখানে জন্মেছি বাবা। এই জঙ্গল, এই মাটি আমার চেনা। ওই শাঁকচুন্নি আমার কিচ্ছু করতে পারে না, কারণ আমার ঘরে তুলসী গাছ আছে, পুজোর ঘর আছে, পূর্বপুরুষের আশীর্বাদ আছে। ও জানে এখানে এলে তার ক্ষতি হবে। কিন্তু অন্যদের কি হয়? যারা জানে না তারা তো ওই হোটেলে যায়। ওদের কি বাঁচানোর কোনো উপায় নেই? হ্যাঁ বাবা, অনেকে গেছে আর ফেরেনি। আমি যতবার বলি কেউ শোনে না, বলে বুড়ো পাগল হয়ে গেছে। এখনো অনেকে রাতে জঙ্গলে আসে, ওদের আমি বাঁচাতে পারি না, তারা আমার কথা শোনে না। আমরা বিশ্বাস করি বাবা, আমরা নিজের চোখে দেখেছি। এখন আর কখনো রাতে এই জঙ্গলে আসবো না, আর কাউকে আসতে দেব না। তোমরা ভাগ্যবান বাবা, এই তাবিজ তোমাদের বাঁচিয়েছে, না হলে তোমাদেরও হদিশ মিলতো না। এই তাবিজের গুণে ওর চোখ ফাঁকি দিতে পেরেছে। এখন এই তাবিজকে পবিত্র রাখো, কখনো খুলে রেখো না। আমার ঠাকুরদা দিয়েছিলেন এই তাবিজ, বলেছিলেন সব বিপদ থেকে রক্ষা করবে। আমি তখন ছোট, ঠিক বিশ্বাস করিনি। আজকে বুঝতে পারছি ঠাকুরদা কত বড় মানুষ ছিলেন। তোমার ঠাকুরদা জ্ঞানী মানুষ ছিলেন। এই তাবিজ অমূল্য, সব সময় গলায় রেখো। আর তোমার বন্ধুটাকেও কিছু বলো, যেন সেও সাবধানে থাকে। শাঁকচুন্নির রাগ এখনো কমেনি। সুব্রত আর বিকাশ জঙ্গল পার হয়ে এসেছে। দূরে রাস্তা দেখা যাচ্ছে, কয়েকটি গাড়ি চলাচল করছে। তাদের দেখে মনে হচ্ছে যেন তারা অন্য পৃথিবীতে ফিরে এসেছে। বিকাশ একটু থমকে দাঁড়িয়ে পেছনে তাকায়। বিকাশ, বেরিয়ে এলাম শেষমেশ ওই বিপদের মধ্য থেকে। বিশ্বাস হচ্ছে না ভাই, কি ভয়ঙ্কর রাত কাটালাম। এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা বেঁচে আছি। মাঝে মাঝে মনে হচ্ছে সব স্বপ্ন ছিল হয়তো কালকের রাতটা। আমারও বিশ্বাস হচ্ছে না। আমারও ভাবতে গেলে এখন মনে হচ্ছে সব স্বপ্ন ছিল। কিন্তু তোর গলায় যে দাগগুলো দেখ, ওগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে স্বপ্ন নয়, যা হচ্ছে সব সত্যি। ওই শাঁকচুন্নির হাতের দাগ এখনো তোর গলায়। সত্যি তো, ওই শাঁকচুন্নি আমার গলা টিপে ধরেছিল। তুই না থাকলে আজকে আমি বেঁচে থাকতাম না। উফ, কি যে ভয়ানক ছিল। তার উপর চোখের আগুন এখনো। ও বাবরে, বুক ধিক ধিক করছে এখনো আমার। ঠাকুরদার আশীর্বাদ আর তাবিজের জোরে বেঁচে গেলাম। কিন্তু তুই তো এখনো বিশ্বাস করিস ওসব কুসংস্কার, তাই না? এই জীবন আর কখনো অবিশ্বাস করব না ভাই। দেখ, আমার গায়ে এখনো কাঁটা দিয়ে উঠছে। আর ওই বুড়ো মানুষটাকে ভুলবো না। তিনি না থাকলে আজকে আমরা দুজনে ওই হোটেলের অতিথি হয়ে থাকতাম চিরকালের জন্য। আর ও অন্যজনের প্লেটে এমন গভীর রাতের ভোজ যেতাম আর কি। বাবারে, এই অভিজ্ঞতা আমি জীবনে ভুলবো না।
এরপর থেকে রাতে কোথাও যাওয়ার আগে 1000 বার ভাববো, আর অচেনা জায়গায় কারোর খাবার খাবো না। শুধু তাই না, অচেনা জায়গায় কোনো হোটেলে ঢোকবার আগেও ভাববো। সেদিন ওই মহিলাকে দেখেই আমার মনে সন্দেহ হয়েছিল, কিন্তু বৃষ্টির ভয়ে ঢুকে পড়েছিলাম। আর না, আর কখনো না। আমি তো আর কোনো জঙ্গলের জায়গায় যাব না, কোনো দিন এরকমভাবে যাব না। এখন এত কিছু ভাববার সময় নেই, চল তাড়াতাড়ি বাড়ি যাই। পরিবারকে সব বলতে হবে। মা নিশ্চয়ই সারা রাত জেগে ভাববে কোথায় আটকে গেছি আমরা। আর কোনো দিন এ রাস্তায় আসবো না। ভোটের কাজও নেব না এই এলাকায়। একবার যে বেঁচেছি এটাই যথেষ্ট। আমিও না। এ ভোটের কাজের থেকে আমাদের প্রাণটা বেশি দামি। চল এখন বাড়ি ফিরি, আর পেছনে ফিরে তাকাবো না। যা হওয়ার হয়ে গেছে, এগুলো ভোলবার চেষ্টা করব আমরা। সত্যি বলেছিস, চল বাড়ি যাই। আর কখনো এই জঙ্গলের পথে পা দেব না। তাড়াতাড়ি হাঁটতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এই পথটা পেরিয়ে যেতে হবে। বাইকটা গেলেও জীবনটা যে বেঁচে আছে এটাই অনেক। এই জন্যই সবসময় সৎ পথে থাকতে হয়, এবং আমরা সৎ পথে ছিলাম বলেই শেষ পর্যন্ত ওই বুড়ো মানুষটার সাহায্য পেয়েছি, এবং দাদুর আশীর্বাদ আর তাবিজ কাজ করেছে। কিন্তু যদি আমরা অসৎ পথে যেতাম, তাহলে নির্ঘাত আমরা মরে যেতাম। তাই এখন থেকে আমাদের এই পথেই থাকতে হবে, মানে এই পথে থাকাই ভালো। একদম ঠিক কথা বলেছিস। এই শিক্ষাটাই আমাদের আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে ধীরে ধীরে, না হলে তারাও এরকম ভাবে মরতে পারে।